সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাহস নিয়ে ভোট কেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। এদিকে নির্বাচনে মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 9,58,000 সদস্য, ইসি সানাউল্লাহ। অপরদিকে ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সি বহিষ্কার। আরও থাকছে সালমান আনিসুলে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ 22 ফেব্রুয়ারি। এবং সবশেষে থাকছে ইতিহাসের প্রথমবারের মতো বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন এবং নির্বাচন ও পে স্কেল নিয়ে যে তালবাহানা চলছে কমেন্টসে তা লিখে জানান। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না। মঙ্গলবার সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব বলেন। তিনি বলেন, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক অতি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ও ভবিষ্যৎ নির্ধারক মুহূর্তে। আর মাত্র একদিন পরেই সারা দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং তার সাথে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট। জাতির বহু বছরের আকাঙ্ক্ষার দিন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদকে স্মরণ করে তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রামের সাফল্যের পর আজ আবার গণতান্ত্রিক উত্তরণের যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপামর জনগণের, বিশেষ করে জুলাইয়ের যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন, এই গণভোট কোনোটিই সম্ভব হতো না। সমগ্র জাতি তাই তাদের কাছে চিরঋণী। প্রত্যেক জাতির জীবনে এমন কিছু দিন আসে যার তাৎপর্য থাকে সুদূর প্রসারী, যেদিন নির্ধারিত হয় রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা, গণতন্ত্রের চরিত্র এবং স্থায়িত্ব ও আগামী প্রজন্মের ভাগ্য। আগামী পরশু ঠিক তেমনই একটি দিন, যেদিন দুটি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব। ইতোমধ্যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শেষ হয়ে গেছে। এখন আমাদের সবার সিদ্ধান্ত নেওয়ার পালা। এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত একজন নাগরিক হিসেবে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাগ করে নেওয়াকে আমি আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করেছি। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনকে ঘিরে সার্বিক প্রচারণা পূর্ববর্তী যে কোনো নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে শান্তিপূর্ণ হয়েছে। মত ও আদর্শের পার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো সংযম দেখিয়েছেন, প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সব রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বারপ্রান্তে পৌঁছাতে পেরেছি। তবে এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেও আমাদের হৃদয়ে গভীর বেদনার ছায়া রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এবং প্রচারণাকালে সংঘটিত কয়েকটি সহিংস ঘটনায় আমরা কিছু মূল্যবান প্রাণ হারিয়েছি। এই সহিংসতা জাতীয় বিবেককে নাড়িয়ে দিয়েছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়। অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, এবারের নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যা এত যাবৎকালের যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ। স্বাতন্ত্র্যসহ মোট প্রার্থীর সংখ্যা 2000-এরও বেশি। আগের নাজাতীয় নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী প্রায় কখনোই দেখা যায়নি। এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয়, মন্তব্য করে তিনি বলেন, এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন,
দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অন্যায় বিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে। তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইল ফলক। এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনের শিরোপায় প্রথমবারের মতো ইউএভি, আনএরিয়াল ভেহিকেল, ড্রোন এবং বডি ওন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে এসব তথ্য দেন ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, আগামী পরশু 299টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রায় 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের মাঠে 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিসংখ্যান তুলে ধরে সানাউল্লাহ বলেন, নির্বাচনে 69 জন রিটার্নিং অফিসার এবং 598 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোট গ্রহণের মূল দায়িত্বে থাকবেন 42,789 জন প্রিজাইডিং অফিসার, 2,47,482 জন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং 4,94,964 জন পোলিং অফিসার। সর্বমোট 7,85,225 জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ফলাফল ঘোষণা ও রিটার্নিং অফিসারদের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ভোট গণনা শেষে কেন্দ্র থেকে একটি ফলাফল প্রকাশ হয়ে যাবে। এরপর দাপ্তরিক প্রক্রিয়ায় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের স্বাক্ষরের পর সেটি রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনে আসবে। কমিশনের ঘোষণা মঞ্চ থেকে তখন চূড়ান্ত ফলাফল জানানো হবে। এই কমিশনার বলেন, প্রতিটি কেন্দ্রের আনঅফিসিয়াল ফলাফল আগে ঘোষণা করা হলেও রিটার্নিং অফিসাররা প্রার্থী বা তাদের এজেন্টের উপস্থিতিতে তা ফর্ম 188-তে লিপিবদ্ধ করবেন। এর ওপর ভিত্তি করেই পরবর্তীতে গেজেট প্রকাশিত হবে। এই কমিশনার বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো এবার ইউএভি অথবা ড্রোন এবং বডি ওন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। প্রায় 25,000 বডি ওন ক্যামেরা মাঠে থাকবে। এর মধ্যে কিছু আইপি বেসড থাকবে, যেগুলো সরাসরি ফিড দেবে এবং কিছু লোকাল রেকর্ডিং করবে। তাছাড়া সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে 90 ভাগের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তিনি জানান, ভোট গ্রহণ চলবে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তবে বিকেল 4:30টার পরেও কেন্দ্রের সীমানার মধ্যে ভোটার থাকলে তাদের ভোট নেওয়া হবে। তিনি বলেন, মোট 42,659টি কেন্দ্রে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রায় 50% কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা পদ্ধতি সম্পর্কে এই কমিশনার বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল আমরা একসাথে দিতে থাকব। কেন্দ্রেও দুটো ব্যালট একই সাথে গণনা করা হবে। সাদা ব্যালট সংসদ নির্বাচনের এবং গোলাপি ব্যালট গণভোটের জন্য। জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেন এজেন্টরা চলে না যান বা বাইরে অস্থিরতা তৈরি না হয়, সেজন্য দুটোই একসাথে করা হবে। তিনি বলেন, ভোটার স্লিপের আয়তন ঠিক রেখে সেখানে প্রার্থীর নাম বা প্রতীক থাকতে পারবে, এটি সংশোধিত হয়েছে। আর মোবাইল ফোনের বিষয়ে নির্দেশনা হল, গোপন কক্ষে অর্থাৎ মার্কিং প্লেসে ভোটার সহ কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না। তবে সাংবাদিকরা নীতিমালা মেনে পেশাগত দায়িত্ব পালনে মোবাইল ব্যবহার করতে পারবেন, কিন্তু গোপন কক্ষে প্রবেশ বা লাইভ করতে পারবেন না। নির্বাচনে অবৈধ অস্ত্র ও অর্থের প্রভাব রোধে কমিশন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত 13 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 850টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা স্থানান্তরের বিষয়ে বিএফআইইউকে নজর রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট জানিয়ে তিনি দল, প্রার্থী ও ভোটারদের প্রতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে ভোটদানের আহ্বান জানান। অপরদিকে যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়ায়া সব ছারখার করে দেব।
কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াতে তাকে বহিষ্কার করেছে তার দল। কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন মঞ্জুরুল আহসান মুন্সি। সোমবার ১০ ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নীতি আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। এর আগে সোমবার কুমিল্লা ৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি দেন এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্জুরুল আহসান মুন্সি বলছেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না, ঘরবাড়ি পোড়ায়া ছারখার করে দেব। আমি কিন্তু কথা পরিষ্কার করে বলতেছি, মনে করেন না আমি ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। আমার কথা রেকর্ড করে বলে দিতে পারেন, ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই, আমি এটা মিন করতেছি। সুতরাং আমি যেন অপমানিত না হই, আমি যদি অপমানিত হই সেই অপমানের প্রতিশোধ কিন্তু এভাবেই নেব, ঠিক আছে না? আপনারা আমাকে অপমানিত হইতে দেবেন? তাহলে ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন। আরও থাকছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী ২২ ফেব্রুয়ারি। এই মামলায় আজ প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাক্ষ্য গ্রহণে এদিন ধার্য করেন। গত ১২ জানুয়ারি আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ মামলায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনালে সালমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত ৪ ডিসেম্বর এ মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে সে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশন পক্ষ জানায়, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। সে ফোনালাপের এক পর্যায়ে কারফিউ চলাকালীন আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেন তারা। তাদের এ বক্তব্য হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের। গত বছরে ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে তারা কারাগারে আছেন। এবং সবশেষে থাকছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের মধ্যে যাত্রী চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪৭ সাল থেকে এ রুটে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে ঝড় বৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা কিংবা করোনা ভাইরাস মহামারীর সময়ও এই চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো পুরোপুরিভাবে ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত করা হচ্ছে। বেনাপোল সিএনএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এর অংশ হিসেবে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো নির্বাচনের দিনে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ রাখা হচ্ছে বলে জানতে পেরেছি। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার সারাদিন বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে শুক্রবার ভোর ৬টা পর থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় যাত্রী চলাচল শুরু হবে।
তিনি বলেন, আগে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে গুরুতর অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে সীমিত আকারে ইমিগ্রেশন খোলা রাখা হতো, কিন্তু এবার সে সুযোগও থাকছে না। পুরো 24 ঘণ্টায় ইমিগ্রেশন সম্পূর্ণ বন্ধ থাকবে। বেনাপোল বন্দরের অসামরিক পরিচালক ট্রাফিক কাজী রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি তার দফতরে পৌঁছেছে।